नमस्कार। जय कृष्ण काली माय जय। परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण देव और मां शारदा देवी श्री चरणे भक्तिपूर्ण प्रणाम जानिए मां काली, मां दुर्गा, बाबा भोलानाथ, बाबा लोकनाथ, बाबा बजरंगबली और कृष्ण काली मायर आशीर्वाद माथाय निये उपस्थित शुधुई यात्रामोदी दर्शक बृंदके, यात्रा कमिटिर प्रत्येकटी सदस्य और सदस्य बृंदके और स्थानीय प्रशासनेर सकलके कृष्णकाली यात्रा संस्थार पक्ष थेके आंतरिक प्रीति, शुभेच्छा और अभिनंदन जानिए शुरू करछि AGK प्रोडक्शन निवेदित असीम बर्मन, गोकुल बर्मन और कांतिमय भांडारी प्रयोजित कृष्णकाली यात्रा संस्था परिवेशित बाबली भट्टाचार्य रचित निर्देशित नतून सूर्य आलो दाओ नृत्य, चित्र, मंच और दूरदर्शन स्रोतोर्षिणी आलो ध्वनि सुर झंकार नियंत्रणे मास्टर दीपक और मास्टर शानू आबह रघुनाथ मुखार्जी कथा और सुर प्रचलित यंत्र संगीते मुख्य यंत्री प्रदीप सरदार राजू मल्लिक रतन बोस साजघर नियंत्रणे बाच्चू और सम्प्रदाय प्रधान उपदेष्टा बुद्धदेव बर्मन शुभानुध्यायी अभिजित बिजुली सर्वाधिनायक बटुचरण बर्मन दल मैनेजर देबू गांगुली। आज आमादेर एई यात्रा मंचे उपस्थित हয়েছেন सोशल मीडिया पार्टनार चलो सबाई यात्रा देखी और न्यू कृष्णा स्टूडियो काली यात्रा संस्था परिवेशित बाबली भट्टाचार्य रचित निर्देशित 1432 बंगाब्देर दिके दिके सारा जागानो सुपर डुपर हिट अश्रु सजल सम्पूर्ण सामाजिक यात्रापाला नतून सूर्य आलो दाओ नतून सूर्य आलो दाओ नतून सूर्य आलो दाओ।
করতে চলেছি তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা রাতের খাবার এখনো খাননি তাড়াতাড়ি খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষ হলেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রত্যেক বছর দুর্গা পুজোয় 4 দিন করে অনুষ্ঠান হয়। গান বাজনা শুনতে, 4টা থিয়েটার দেখতে গ্রামের সব মানুষ সেখানে আসে। কেউ কিন্তু না খেয়ে বাড়ি ফেরে না। কর্তা বাবু মানে প্রতাপ রায় লাখ লাখ টাকা খরচ করে এই দুর্গা পুজোর অনুষ্ঠানে। কিন্তু দুঃখের বিষয়, রায়বাবুর ছেলেটা যেমন সরল সাদা দিবে, আর মেয়েটা মানে অলি দিদিমণি হয়েছে ঠিক তার উল্টো। এই গ্রাম নাকি তার ভালো লাগে না, তাই সে ঠিক করেছে আজই কলকাতায় চলে যাবে। এই নিত্যানন্দ, নিত্যানন্দ, ও তুই এখানে? আর তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে দিদিমণি? কি হয়েছে? কি হয়েছে জানিস না? আমি তো আজই কলকাতা চলে যাব। জানি তো দিদিমণি। জানিস তো এখানে কি করছিস? আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দেবে কে? তোর বাবা। তাড়াতাড়ি যা, আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দে। আর ওই ড্রাইভারকে বল গাড়িটা রেডি করতে। আমি এক্ষুনি কলকাতা চলে যাব। সে কি দিদিমণি, এই রায়বাড়ির পুজো হচ্ছে গ্রামের সব থেকে বড় পুজো। এখানে কত লোক আসে, গান বাজনা শোনে, যাত্রা থিয়েটার দেখে, তারপর পেট ভরে খাওয়া দাওয়া সেরে আনন্দ করে নাচতে নাচতে বাড়ি চলে যায়। আর আপনার ভালো লাগছে না? না, লাগছে না। যত সব কেলে ভুতুরে মানুষগুলো বিনা পয়সায় পাচ্ছে তাই খাচ্ছে আর আনন্দ করছে, ওদের এসব ভালো লাগতে পারে, কিন্তু আমার মতো শিক্ষিতা মডার্ন মেয়ের ভালো লাগবে তুই ভাবলি কি করে? ড্যাডিকে বলবো আর কোনোদিন এই গ্রামের বাড়ি দুর্গাপুজো দেবে আসবো না। সর্বনাশ, তাহলে কি হবে? তুই না আসলে তো এ বাড়ির দুর্গাপূজাই বন্ধ হয়ে যাবে। তাছাড়া রায়বাড়ির দুর্গাপুজো বলে কথা। হায় 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 হায়। দাদা, তুই কি আমার সাথে ঠাট্টা করছিস? ছি, তুই আমার আদরে একমাত্র শিক্ষিত বোন, তোর সঙ্গে কখনো ঠাট্টা করতে পারি? তবে কি জানিস, কাগজে কলমে বই খাতা পড়ে আসল শিক্ষা অর্জন করা যায় না। আসল শিক্ষা অর্জন করতে গেলে সামাজিক শিক্ষা দরকার, যেটা তোর মধ্যে বিন্দু মাত্রও নেই। What? তার মানে তুই কি বলতে চাইছিস? বলতে চাই পকেটের টাকা আর উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে এই সভ্য সমাজের সভ্য মানুষ হওয়া যায় না। এই সভ্য সমাজের সভ্য মানুষ হতে গেলে শুধু দুর্গাপুজো তো নয়, বেশ কয়েকবার এই গ্রামেতে এসে এই গ্রামেতে থেকে এই খেটে খাওয়া মানুষগুলোর কাছ থেকেই আসল শিক্ষা অর্জন করতে হবে। দাদা, হ্যাঁ রে, এই খেটে খাওয়া মানুষগুলো মানুষকে মানুষ বলে সম্মান দিতে জানে। দেখ না, তুই বয়সে ছোট হলেও ওরা তোকে দিদিমণি, আপনি, আগে বলে সম্মান দিয়ে কথা বলে। আর তুই লেখাপড়া শিখে বাবার বসে নিত্যানন্দদাকে তুই তো কারি করে কথা বলছিস। এটা তোর লজ্জা না রে, এটা রায়বাড়ির লজ্জা যে তোর মতো একটা কুলাঙ্গার মেয়ে এই বাড়িতে জন্মেছে। দাদাবাবু, দাদাবাবু, চুপ করো দাদাবাবু, চুপ করো। দিদিমণি দুঃখ পায় এমন কথা বলো না। 100 বার বলি, 1000 বার বলি, আমি আমার বোনকে বলবো আর এক মুহূর্ত দেরি না করে এই গ্রাম ছেড়ে কলকাতা চলে যাক। তা না হলে গ্রামের নির্মল বাতাসে বিষাক্ত ভাইরাস ঢুকে যাবে। ভাইরাস। ড্যাডিকে আমি সব কথা জানাবো। ড্যাডি তো সন্তান শ্রেণী অন্ধ, তাই তো তোকে শাসন করতে পারে না। ছোটবেলা থেকে মা নেই বলে তোর সমস্ত অন্যায় আবদারগুলো মেনে নিয়েছে। কি হয়েছে বাবা, তোরা ভাই বোন মিলে ঝগড়া করছিস কেন? দেখো না বাবা, দাদা সমানে আমাকে আজে বাজে কথা বলে অপমান করছে। আরে আমার এই গ্রামের পুজো ভালো লাগছে না, তাই তো আমি কলকাতা চলে যাবো। তাছাড়া এই গ্রামে কি আছে বলো তো? ন্যাস্টি। ভুল করছিস মা, এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি। বহু বছর ধরে এখানে দুর্গাপুজো হয়, তাই তো এই গ্রামের মানুষ এখানে সে আনন্দ করে। এটা রায়বাড়ির গর্ব, তাই তো প্রতি বছর এখানে অনুষ্ঠান করি মা। এসব ফালতু ব্যাপারে আমি নেই, আমি কলকাতার বাড়ি যাবো। আর দুদিন পরে যাস মা। দুদিন পরে তো পুজো শেষ হয়ে যাবে ড্যাডি, আমি আজই যাবো। তোর ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন বাধা দিইনি, আজও দেবো না। নিত্যানন্দ, কর্তাবাবু, তুই ওর যাওয়ার ব্যবস্থা কর। আমি এক্ষুনি করছি কর্তাবাবু। এই শোন, কিছু বলবেন দিদিমণি? এই চপ্পল জোড়াটা নিয়ে গিয়ে ব্যাগে ভরে দিবি আর জুতো জোড়াটা পরিষ্কার করে রাখবি। কি বললাম বুঝতে পেরেছিস? কেন পারবো না দিদিমণি? লেখাপড়া না শিখলেও এটুকু শিখেছি, মনিবের কথা অমান্য করতে নেই। তাই বলছি দিন দিদিমণি, দিন চপ্পল জোড়াটা আমায় দিন।
এই চপ্পল জোড়াটা হাতে নিয়েছি, এই যে আমার লজ্জা বা দুঃখ কিছু হচ্ছে না, কিন্তু দিদিমণি এই চপ্পল জোড়াটা লজ্জা পাবে না তো, এই চপ্পল জোড়াটার জাত চলে যাবে না তো, কারণ শিক্ষিতা দিদিমণির চপ্পল জোড়া আর অশিক্ষিত হতভাগ্য ছোট লোক চাকরের হাতে। নিত্যানন্দ, কথা বাবু, নিত্যানন্দ অতি আনন্দে এই চপ্পল জোড়া হাতে তুলে নিয়েছে। আমি তো ভেবেছিলাম আমার হাত থেকে এই চপ্পল জোড়াটা নিয়ে আপনি হয়তো দিদিমণি ভুল ভেবেছিলাম কর্তা বাবু। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল চাকর করবে চাকরের কাজ আর মনিব করবে মনিবের কাজ। তবে দেখবেন বাবু, সন্তান সে অন্ধ হয়ে আপনাকে না কোনোদিন দিদিমণির চপ্পল জোড়া বইতে না হয়। হোয়াট? ইংরেজি জানি না, লেখাপড়া শিখিনি তো, তবে আপনাদের মতো শিক্ষিত মানুষদের কাছে শিখেছি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ চালু করেছিলেন, তখনকার দিনের মনীষীরা অসহায় মহিলাদের কথা চিন্তা করেছিলেন। তবে আমার মনে হয় ওনারা যা করে গেছেন সব বর্ষে ঘি ঢেলে গেছে। তখনকার দিনে আপনার মতো ২-১০টা মেয়ে যদি ওখানে থাকতো তাহলে ভুল ওনারা কিছুতেই করতেন না। ড্যাডি, এই ইডিয়েট নিত্যানন্দ কি বলছে তুমি কিছুই শুনতে পাচ্ছ না? বলছি এই চপ্পল জোড়াটা ব্যাগে ভরে জুতো জোড়াটা পরিষ্কার করে রাখবো, তাই তো? নিত্যানন্দ, কর্তাবাবু, না না না, এরপরেও তুমি বলবে এই চাকরটাকে কলকাতার বাড়িতে নিয়ে যাবে? বাবা না নিয়ে গেল, আমি নিয়ে যাবো নিত্যানন্দকে কলকাতায়। কেন? ওখানে নিয়ে যাওয়ার কি দরকার? সে কৈফত আমি তোকে দেবো না। তোরা দুজনে মিলে কি এখনো ঝগড়া করবি? আমি কলকাতা চলে যাবো, এটা দাদার আপত্তি কিসের বাবা? আমি নিত্যানন্দকে কলকাতা নিয়ে যাবো, তাতে তোর কি অসুবিধা? আস্তে চুপ করবি? আস্তে আস্তে, আমি তোদের বাবা, আমি তোদের দুজনকেই সম্মতি দিচ্ছি। সুদীপ, তুই এখনই নিত্যানন্দকে নিয়ে কলকাতায় রওনা দে। মা, তুইও রেডি হয়ে নে। পোড়া কপাল আমার, আমাকে এখানেই থাকতে হবে। আমার এই পোড়া কপালে ওই শহরের পূজা নেই। তার মানে কি বলছো বৌদি? তুমি ওই শহরের পূজা ছেড়ে এই গ্রামে পড়ে থাকবে? পড়ে তো থাকতেই হবে। কপাল পুরো একটা স্বামী জুটেছে কপালে। ও কি আমার কপালে কোনোদিনও সুখ দিয়েছে? প্রতি বছর টানতে টানতে পূজার সময় এই গ্রামে নিয়ে আসে। হাই রে পোড়া কপাল আমার। কপালটা তোমার পুড়ে নি, বরং তোমাকে বিয়ে করে আমারই কপালটা পুড়েছে। একদম চুপ, তুমি আমার সাথে একদম কথা বলবে না। বাবা, আমি তোমার শ্বশুর মশাই, তোমার এত বড় আসপাত আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার ছেলেকে অপমান করছো। ও যত অপমানই করুক, ওকে গ্রামে থাকতে হবে। দেখেছো? দেখেছো? কি অসহ্য একটা পুরুষ, জীবনটা আমার একেবারে জ্বালিয়ে দিল। দাদা তুই কি রে? তুই এভাবে বৌদির মনে কষ্ট দিবি? আমার কি আর সুখের কপাল? তুমিই থাকো এই গ্রাম নিয়ে, আমি থাকবো না। আর যদি থাকতেই হয় না, ওই শহরের মুখ আমি আর কোনোদিনও দেখবো না, এখানেই পড়ে থাকবো। আমি তো ভাবতেই পারছি না তুই কি করে এই গ্রামকে পছন্দ করছিস। আরে কি আছে এই গ্রামে? আছে রে বোন, আছে। এই গ্রামে কিছু আছে বলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে গিয়ে বীরভূমের মাটি বোলপুরেতে শান্তিনিকেতন তৈরি করেছিলেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। এখানে একদম ভালো লাগছে না। আরে ভালো না লাগাটাই তো স্বাভাবিক। তোমার দাদার কি যোগ্যতা আছে বলো তো যে আমার ভালো লাগবে? তার চেয়ে বড় তোমার অনেক কিছু আছে। ইয়েস, আমার স্ট্যাটাস আছে, স্ট্যান্ডার্ড আছে, শিক্ষা আছে, বাবার প্রচুর বিষয় সম্পত্তি আছে। আর এটুকু না থাকলে তো সকলের সমান হয়ে যাব, তাই না? কিন্তু তুই কি জানিস, লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণগুলোকে নষ্ট করে দেয়। দাদা আমি তোর কথা মানতে পারলাম না, প্লিজ তর্ক করিস না। তর্ক কথা তুলছি, তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানী লোকের সঙ্গেই তর্ক করা উচিত, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারা যায়।
আর মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ প্রমাণিত করা হয়, মূর্খ মাইনিক। দাদা! ড্যাডি, আমি দাদার সাথে কোনো সম্পর্ক রাখবো না। না না, সবাই মিলে আমার মেয়েটাকে কেন এরকম করবে? তুই কোনো চিন্তা করিস না মা, আমি সবাইকে বকে দেবো। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি কাউকে কিছু বলি না, নইলে সবাইকে একদম বুঝিয়ে দিতাম। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি। নিশ্চয়ই কোনো বন্ধু কলকাতা থেকে ফোন করেছে। তুই রেডি হয়ে নে মা, আমি ড্রাইভারকে গাড়িটা বার করতে বলছি। কিশোরী, কিশোরী। আমি কিন্তু বুঝেছি তুমি কেন কলকাতায় যাচ্ছ ঠাকুরজি। তুমি আমাকে বলেছিলে ওই দুটো ছেলে তোমার পিছনে ঘুর ঘুর করছে, দীপঙ্কর আর রকি। শোনো ঠাকুরজি, বেছে নাও, ভালো করে বেছে নাও কে তোমার স্বামী হওয়ার উপযুক্ত। আমার মতো কপালটা যেন পুড়িও না। ওই যাকে তাকে স্বামীর আসনে বসিয়ে জীবনটাকে নষ্ট করো না। কোনো মুখ পোড়ার কথা শুনবে না, নিজে যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমার সঙ্গে আছি। একটা কথা মনে রেখো, মেয়েদের জীবনে স্বামী যদি নিজের মনের মতো না হয় না, সে কপাল পুড়বেই। তাই বলছি ভালো করে বেছে নাও কে তোমার জীবনে শান্তি এনে দেবে, ওই দীপঙ্কর নাকি রকি, রকি নাকি দীপঙ্কর। বাই, কথাটা মনে রেখো। রকি নাকি দীপঙ্কর, দীপঙ্কর নাকি রকি। দুজনেই আমার কলেজের বন্ধু, দুজনকেই আমি ভালোবাসি, কিন্তু রকিকে যদি বিয়ে করি না, ও আমাকে স্বাধীনতা দেবে না। তাই বিয়েটা আমি রেজিস্ট্রি করে ওই দীপঙ্করকেই করব, আর সারা জীবন আনন্দ উপভোগ করবো। একদম একদম ঠিক বলেছো ভাগ্নে, জীবনে স্বাধীনতা চায়। আরে ভাগ্নে, তুমি হচ্ছে স্বাধীন চেতা মেয়ে, কেন পুরুষ মানুষের খেলার পুতুল হয়ে থাকবে? নিজের ইচ্ছে মতো চলবে, যা খুশি তাই করবে, জীবনটা আনন্দ করে ফুর্তি করে কাটিয়ে দেবে। আরে জীবনটা কদিনের, আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। বাবু, তুমি গ্রামের মানুষ হলেও কত মডার্ন, আরে কত হ্যান্ডসাম। আরে ভাগ্নে, আজকালকার দিনে মডার্ন না হলে হবে? ওই তোমার ড্যাডি মানে আমার জামাই বাবুর মতো লোক হলে কবে এই গ্রামের বিষয় সম্পত্তি লোকে লুটে পুটে খেয়ে নিত। আমি আগলে রেখেছি বলে এখনো বজায় আছে। বুঝলে, ভাবো ভাবো ভাগ্নি, ভাবো প্রতি বছর দুর্গাপুজোয় গ্রামে এসে দুর্গাপুজো করে গ্রামের সমস্ত মানুষকে খাইয়ে অনুষ্ঠান করে এত টাকা খরচ করার কোনো যুক্তি আছে? এই তো একদম নেই। আমি ড্যাডিকে বলবো এখানকার যত বিষয় সম্পত্তি আছে সেগুলো নিয়ে যেতে কোনো আলোচনা তোমার সাথে না করে। তাহলে তুমি দেখবে ভাগ্নি, এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি আমি একবারে বুক দিয়ে আগলে রাখবো। শোনো শোনো শোনো, ওই তোমার দাদা মানে আমার ভাগ্নে সুদীপ, ওই সুদীপটা হচ্ছে একটা বুদ্ধিহীন বোকা পাঠা। দুটো বৌদিটা কিন্তু খুব চালাক, নিজেরটা খুব ভালো বোঝে। তুমি দেখবে ভাগ্নি, তোমার ওই বৌদি তোমার দাদাকে হাত করে এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি একেবারে নিজের করে নেবে। কি বলছো বাবু? ঠিক বলছি ভাগ্নি, ঠিক বলছি, আমি একদম ঠিক বলছি। তুমি দেখবে তোমার ওই বৌদি তোমার দাদাকে হাত করে এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি একেবারে নিজের দখলে নিয়ে নেবে। তাই তুমি দেখছো না ভাগ্নি, এখন থেকে তোমার দাদা সুর তুলেছে যে গ্রামের থেকে ভালো আর কিছু হয় না। তুমি দেখবে ভাগ্নি, ওরা দুজন এই গ্রামে ডেরা নেবে। বাবু, তুমি ওদেরকে এখান থেকে তাড়াও, নয় ছোট সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আরে তুমি চিন্তা করছো কেন ভাগ্নি? আমি তো যে তোমার কোনো চিন্তা নেই। দেখছি দেখছি ভাগ্নি, দেখছি ওদের দুজনকে কি করে এই গ্রাম থেকে তাড়ানো যায়। বাবু, তুমি আমায় দেখবে আর আমি তোমায় দেখব। সেই ভালো। না 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 ভাগ্নি, আমি নই আমি নই আমি নই, এখন থেকে তোমাকে দেখবে ওই দীপঙ্কর। চলো ভাগ্নি, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি কলকাতায় গিয়ে দীপঙ্করকে বিয়ে করে ফেলো, আর আমি কলকাতায় গিয়ে তোমাদের দুজনের বিয়ের রেজিস্ট্রির ব্যবস্থাটা করে দেবো। থ্যাংক ইউ বাবু। তুমি তাড়াতাড়ি পুজো মিটিয়ে কলকাতা চলে এসো। তুমি নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষীতে সই করে আমার সাথে দীপঙ্কর রেজিস্টার করিয়ে দেবে। ওকে বাবু? ওই বাবু, আমার মিষ্টি বাবু। আরে হেসে নাও, তবে জীবন ভর না।
আমি হাসতে হাসতে ছুরি চালাবো। ওই জামাই বাবুর পুরো বিষয় সম্পত্তিটা আমার চাই। এই তো ভাগ্নি মলিকে হাত করে এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি দখলে নেব আমি। আমার নাম বেচারাম রায়। আমি সম্পত্তি বেচে বাপের সম্পত্তি বেচে খেয়েছি। এবার ওই জামাই বাবুর বিষয় সম্পত্তিটা আমি একেবারে বিক্রি করে দেব। আরে বাবা, ওই সৎ পথে থেকে আমি মরবো না, ওই অসৎ পথে থেকে সারা জীবন ফুর্তি করে কাটাবো। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। বেচারাম, হঠাৎ তোমার মনে এত আনন্দ, ব্যাপারটা কি? হবে না জামাইবাবু, হবে না। আচ্ছা জামাইবাবু, আপনি বলুন, আপনি প্রতি বছর দুর্গাপুজোয় গ্রামে এসে দুর্গাপুজো করছেন, গ্রামের সমস্ত মানুষকে খাওয়াচ্ছেন, অনুষ্ঠান করছেন, গ্রামের সবাই আনন্দ করছে, আর আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে আনন্দ করব না, তাই কখনো হয়? কিন্তু শালাবাবু, হ্যাঁ? তোমার এই হাসির পেছনে আমার কান্না লুকিয়ে নেই তো? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করে বিশাল সম্পত্তি তোমার দায়িত্বে রেখেছি। ভাববেন না আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, আমাকে নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। জামাইবাবু, আপনি এখন থেকে ভাবুন আপনার ওই ছেলে মেয়েকে নিয়ে। শুনুন জামাইবাবু, আপনার ছেলে মানে আমার ভাগ্নে সুদীপ, সে কিন্তু শিলার সঙ্গে চুক্তি করেছে আপনার এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি একেবারে বিক্রি করে দেওয়া। হ্যাঁ জামাইবাবু, ওই শিলা কিন্তু সুদীপকে একেবারে কবজা করে ফেলেছে। কি বলছো কি বেচারাম? না 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 না, আমি এ হতে দেবো না। কোন দিকটা আপনি সামলাবেন বলুন তো জামাইবাবু? আচ্ছা জামাইবাবু, আপনার তো বয়স হচ্ছে নাকি? এই বয়সে আপনি একা সবকিছু সামলে উঠতে পারবেন না জামাইবাবু, পারবেন না। তবে চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি। আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে আপনার সবকিছু ঠিকঠাক সামলে নেবো। হ্যাঁ শুনুন জামাইবাবু, যেমন হচ্ছে আপনার ছেলে, ঠিক তেমনি হয়েছে আপনার মেয়ে। কেন, আমার মেয়ে মলি আবার কি করেছে? জানেন না? আপনি জানেন না, খোঁজ খবরও রাখেন না। আচ্ছা জামাইবাবু, আপনি কেমন বাবা বলুন তো? বাবা হয়ে আপনার ওই একমাত্র মেয়ে মলির খোঁজ খবরটা রাখেন না? মলি কোথায় যাচ্ছে, কি করছে? কিন্তু চিন্তা করবেন না, আমি আছি। আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে আপনার মেয়ে মলির খোঁজ খবরটা আগের থেকে নিয়ে রেখেছি। হ্যাঁ শুনুন, আপনার ওই একমাত্র আদরের মেয়ে মলি ওই কলকাতায় একটা ছোড়ার প্রেমে ফেসেছে। হ্যাঁ জামাইবাবু, খুব তাড়াতাড়ি ওরা দুজন রেজিস্ট্রি করে বিয়ে করবে। খোঁজ খবর নিন জামাইবাবু, খোঁজ খবর নিন। ওই ছোঁয়াটা সম্বন্ধে আপনি খুব ভালো করে আপনি তো আবার খোঁজ খবর নিতে পারবেন না। তবে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আছি। আমি আপনার একমাত্র শালাবাবু হয়ে ওই ছোঁয়াটা সম্বন্ধে আগের থেকে সব খোঁজ খবর নিয়েই রেখেছি। হ্যাঁ শুনুন জামাইবাবু, ওই ছোঁয়াটা হচ্ছে একটা বিধবা মায়ের সন্তান। মা ছাড়া কিচ্ছু বোঝে না। বোঝে না আমার বড় ছেলে দীপঙ্কর মা ছাড়া কিচ্ছু বোঝে না। পাগল ছেলে আমার, সারাক্ষণ শুধু মা মা মা। এই ও আমার মা, ও আমার মা, মা, ও আমার মা, ও আমার মা। ছায়ায় ভালোবাসায় বুকে রাখে যে, অনেক জালাশয় বুকে আগলে রাখেছে। স্নেহের ছায়ায় ভালোবাসায় বুকে রাখে যে, অনেক জালাশয় বুকে আগলে রাখেছে। তারিয়া চলে বুকে রেখে, জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও আমার মা, আমার মা।
বয়সে তুই ছেলে মানুষই করবি? কেন বলো তো? মায়ের আঁচলের গন্ধ ছেড়ে এবার যে তোকে না 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 মা, কোনো নেগেটিভ কথা কিন্তু চলবে না। হাজার তারার মধ্যে তুমি তো আমার মনের আকাশের নক্ষত্র। উমা তাই? হ্যাঁ, তোমার তুলনা শুধু তুমি মা। সত্যি? হ্যাঁ। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারই আঁখিতে তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারই আঁখিতে তারা যে তুই। খুশি হয় মন মোর তোকে দেখে, তোর নীলে আলোর ইশারা যে তুই। খুশি হয় মন মোর তোকে দেখে, তোর নীলে আলোর ইশারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারই আঁখিতে তারা যে তুই। আমারই আঁখিতে তারা যে তুই। আমারই আঁখিতে তারা যে তুই। ওহ, সত্যি মা, বিশ্বাস করো, এতদিন পর কলকাতা থেকে এসে তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি আমার বাড়িতে না, স্বর্গে চলে এসেছি। হ্যাঁ, আর সেই স্বর্গের দেবী রূপে তোমাকে একটু ভক্তি ভরে পুজো করি মা। তুমি একটু উপরে উঠে দাঁড়াও না। পাগল ছেলে। দাঁড়াও না মা, একটু কষ্ট পারি করে না দাঁড়াও, বাবা। একটু কষ্ট করে তো দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে এইখানে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জানিস জানিস বাবা, আজ আর আমার কোনো অভাব নেই, মনের সবার সাথে মিটিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু আজ যে আমি আবার কলকাতা চলে যাচ্ছি, তোমার মন খারাপ করছে না? হ্যাঁ, গেলো মা, বলো। আচ্ছা, তুমি চুপ করে গেলে কি করে হবে বলো তো? ও মা, এটা কি আবার বলার অপেক্ষায় রাখে? 7 দিন হলো ছুটিতে তুই বাড়ি এসেছিস, আমরা কত আনন্দ করলাম বলতো, একসাথে খাওয়া দাওয়া হাসি গল্প করলাম, আর তুই চলে গেলে ওইগুলোই তো সব মনে পড়বে নাকি? এই দেখো, আচ্ছা মন খারাপ করলে চলবে বলো তো মা? আমি যদি উপার্জন করার জন্য বাড়ির বাইরে না যাই, তাহলে সংসারটা চলবে কি করে? আর তাছাড়া কলকাতা কত দূরে, তুমি শুধু আমাকে একবার ফোন করবে, দেখবে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো নদী নালা পার হয়ে ঠিক তোমার সামনে এসে দাঁড়াবো। জানি জানি বাবা, তুই আমার সেই বিদ্যাসাগর, বিদ্যা বুদ্ধিতে তোর মতো কজন আছে শুনি? আরে বাবা, লেখাপড়া শিখে যদি চাকরিটা না করতিস, তাহলে তোমাদের পথেই বসতে হতো। এরপর তোর ভাই শুভঙ্করের একটা চাকরি হয়ে গেলেই আমার শান্তি। মা, দাদা, ওই তো তোর ভাই শুভ আসছে। ও বাবা, দেখ নিশ্চয়ই কোনো ভালো খবর আছে জানিস? আছে আছে হ্যাঁ রে, আছে, না হলে ভালো এভাবে কি খবর আছে। চাচায়? মা, দাদা, হ্যাঁ? একটা দারুণ খবর আছে। আমার ইন্টারভিউ আজকে দারুণ হয়েছে। ও মা, তার মানে চাকরি ড্রাইভার তোর হয়ে গেছে তাই তো? মা, যে আমি ইন্টারভিউ দিয়েছি তাতে চাকরি না পাওয়ার কোনো উপায় নেই। না না, আজকাল শুধু ভালো পরীক্ষা দিলেই চাকরি হয় না রে ভাই। ওপর মহলে মামা মেশোর হাত থাকা চাই, নালে পকেটে ভালো টাকা। আসলে যুগটাই তো হয়ে গেছে এখন ব্যাকিং ঘুষিং এর যুগ। তবে এখন আছে দিন আসছে, তবে তুই চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। আমাদের মায়ের আশীর্বাদ যখন আমাদের সঙ্গে আছে, তখন দেখবি চাকরিটা তোর হবেই হবে। মা, তোমার মনে আছে আমার ইন্টারভিউ দিন তোমার আশীর্বাদ নিয়ে গেছিলাম, আর তোমার আশীর্বাদে আমার চাকরিটা হয়ে গেছিল। ও বাবা, শোন না কি বলছি। না মানে বলছিলাম কি, সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়, নইলে যাবার ট্রেনটাই পাবি না। ও বাপি, ও শোনা, শোন না কি বলছি। না মানে বলছিলাম কি জানিস তো, ওই স্টেশন পর্যন্ত এতটা রাস্তা হেঁটে যাবি না সোনা, টোটো কিংবা অটো একটা ধরে নিস। ও হাঁটতে কোনো অসুবিধা হয় না মা, তাছাড়া ওইটুকু টাকা যদি বাঁচাতে পারি একটু হলেও তো সংসারের কাজে লাগবে, তাই তো? লক্ষ্মী সোনা আমার। আচ্ছা মা, তুমি বারবার দাদাকে কেন পেছনে ডাকছো বলো তো? না রে ভাই, মা পেছন থেকে ডাকলে কিছু খারাপ হয় না, বরং ভালোই হয়। কেন বলতো? কেন? ওই যে কথা আছে না, ভরার চেয়ে শূন্য ভালো, যদি ভরতে যায় আগে চেয়ে পিছু ধায়, যদি ডাকে মায়।
আশিস মাথায় নিয়ে পথ চলবি ভাই, দেখবি বিপদ দুঃখ কষ্ট তোর জীবনে নাই। মায়ের আশিস মাথায় নিয়ে পথ চলবি ভাই, দেখবি বিপদ দুঃখ কষ্ট তোর জীবনে নাই। মা, ও আমার মা, মা, ও আমার মা। দুর্গা দুর্গা দাদা কিন্তু তোমাকে ছাড়া একদম কিচ্ছু বোঝে না। এরকম মাতৃভক্ত সন্তান পৃথিবীতে একেবারে বিরল। কিন্তু মা, আমি কিন্তু দাদার মতো একেবারে হতে পারবো না। এটা আরে বাবা, বলে দিলাম। তুই আমি একটু কম ভক্তি শ্রদ্ধা করিস। দীপু মুখে প্রকাশ করে আর তুই করিস না। কিন্তু বৌদি, তোমার থেকে ভালোবাসার ভাগ কেড়ে নেওয়ার জন্য বাইরে একজনকে দাঁড় করিয়ে রেখে কে কার কথা বলছে ঠাকুরপো? পায়ে আলতা, পায়ে আলতা? সিটিতে সিঁদুর পরে লাল বেনারসিতে সর্বাঙ্গ ডেকে সানাইয়ের সুরে পা ফেলে যে একদিন তোমার বাড়িতে আসে ঠাকুর ঘরে ঢুকে লক্ষ্মীর ঘট মাথায় নেবে, সে কি বলছো? কি কার কথা বলছো? কিছুই বুঝে উঠতে পারছি না। এই দেখো, মাও বুঝতে পারছে না কে সে। নামটা বলো তো কে? আরে তোর বাবা অর্থাৎ আমার দাদা, তিনি তার মৃত্যুকালে তার বন্ধু সচিনদাকে কথা দিয়েছিলেন, তোমার মেয়ে মিনতি আমার বড় ছেলের বউ হবে, এই আমি কথা দিলাম। তার মানে মিনতি। ও মনে পড়েছে, মনে পড়েছে। তোমার দাদার বন্ধু সচিনদার মেয়ে মিনতি। কোথায় কোথায় মিনতিকে দাঁড় করে রেখেছিস? ও ঠাকুরপো, আমি যে খুব শীঘ্রই ওকে এবারের গৃহলক্ষ্মী করে নিয়ে আসবো গো। যাও বৌদি যাও, বাবু বৌমাকে বুকে করে ঘরে নিয়ে এসো, মা লক্ষ্মী যে বাইরে দাঁড়িয়ে আছে। যেতে হবে না কাকা বাবু, আমি বাইরে না দাঁড়িয়ে থেকে নিজেই বাড়ির ভেতরে চলে এলাম। মা, প্রণাম নিন মা। কোনো ব্যাপার না, নিজের বাড়িতে আসবে, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু সব লজ্জার মাথা খেয়ে মিনতি আজ আমার সঙ্গে আসতে বাধ্য হয়েছে। আমি ওসব জেনে বুঝে ওকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এলাম, জানি না কি হবে। কেন, কি হয়েছে ঠাকুরপো? আমি বলছি, আপনারা শুনুন। অনেক ছোটবেলায় তো বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে কাকার কাছে মানুষ। সেই কাকা আমাকে আর বাড়িতে ঠাঁই দেয়নি, বিনা অপরাধে মার ধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। আর সেই জন্যই তো মিনতিকে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এলাম। হতভাগী মেয়েটা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে ছুটছিল, তা না হলে হয়তো মনের দুঃখ। ভালো করেছো, খুব ভালো করেছো ঠাকুরপো। তোমার দাদা আজ না থাকলেও তুমি এ বাড়ির গার্জেন, অতএব তুমি যখন তোমার দাদার পছন্দের পাত্রী মিনতিকে এ বাড়িতে নিয়ে এসেছো, তখন ও আজ থেকে এ বাড়িতেই থাকবে, আর ওকে কোথাও যেতে হবে না। কিন্তু বিয়ের আগে কোন পরিচয়ে বাড়িতে থাকবো মা? কেন, আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে? তাছাড়া আমার বড় ছেলে দীপঙ্কর চাকরির সুবাদে কলকাতায় থাকে। আজই দীপু কলকাতায় চলে গেল। শোনো মা, আগামী যে বিয়ের দিনটা আছে, সেই বিয়ের দিনে তুমি আমার বড় ছেলের হাতে সিঁদুর পড়বে। আজই আমার দীপঙ্করকে ফোন করে ডেকে নিচ্ছি। মা, মা খুব ভালো কথা, কিন্তু এত তাড়াহুড়ো করে কম সময়ের মধ্যে বিয়ের আয়োজনটা করবো কি করে? আরে বাবা, কোনো কিছুই করতে হবে না। মা বিশালাক্ষীর পায়ে ছোঁয়ানো সিঁদুর তো রয়েছে, সেই সিঁদুর পরিয়ে মিনতিকে আমি আমার বাড়ির বউ করব। মেয়েদের মূল্যবান অলংকার হলো শাখা আর সিঁদুর। যে সিঁদুর সিঁথিতে পড়লে মেয়েদের অতি সুন্দর লাগে, সেই সিঁদুর পরিয়ে বৌমাকে আমি ঘরে তুলবো। ও মা, কি মা খুশি তো? কেন খুশি হব না মা? সিঁদুরের মূল্য আমি দেব না? বিনা সিঁদুরে ভারী ভারী সোনার গয়না পরলেও তাকে এবারে গৃহলক্ষ্মী করে মানা যায় না, কিন্তু গয়না ছাড়া শুধু সিঁদুর সিঁথিতে থাকলে তাকে এবারে গৃহবধূ করে মানা যায়। আমি সেই সিঁদুর পরা বৌমা হতে চাই মা। সেই সিঁদুর সিঁথিতে পরে আমি সারা জীবন আপনার ছেলের মঙ্গল কামনা করব মা, মঙ্গল কামনা করবো। ঠাকুরপো, হ্যাঁ। ও ঠাকুরপো, বলো বৌদি। এ তুমি কাকে বাড়িতে নিয়ে এসেছো? শুভ, ও শুভ, তোর বাবা কাকে এ বাড়ির বউ করার প্রতিশ্রুতি দিয়ে গেছে রে? ওকে দেখে এই যুগের মেয়েদের শিক্ষা হবে, আজকালকার মেয়েরা ওকে দেখে শিখবে, বুঝবে
সিঁদুরের মর্যাদা। কিন্তু দীপঙ্কর মানে আমাদের দীপু কি জানে ওর বাবা মিনতির সঙ্গে বিয়ের কথা দিয়ে গেছে? না না, দীপুকে বিয়ের ব্যাপারে আমি কোনো কথাই বলিনি। তাছাড়া দীপুর প্রতি আমার বিশ্বাস আছে, ওকে যা বলবো আমার কথা ঠিক তাই শুনবে। তাই তো বিয়ের ব্যাপারে ওকে আর আমি ফোন করিনি। তাছাড়া ওর ইচ্ছা শুভ ভালো চাকরি পাক, ঘর বাড়ি তৈরি করুক, তারপর তো বিয়ে। কিন্তু ওর কথা শুনে বিয়ে তো আর ফেলে রাখলে চলবে না। তা তো একদমই ঠিক কথা মা, কিন্তু এই বৌদির মুখে হাসি ফোটাতে বিয়েটা তো আমাদের চটপট ছেড়ে ফেলতে হবে। আরে বাবা, এখন থেকে ওর পেছনে লেগে গেলি তো। লাগতে দাও বৌদি, লাগতে দাও। আমিও কিন্তু তোমার পিছনে কম লাগেনি। মনে আছে বৌদি, তুমি যেদিনে নতুন বউ হয়ে আমাদের বাড়িতে এলে, আমি ওই কুল গাছ থেকে কুল ডাল ভেঙে নিয়ে তোমাকে মারতে গিয়েছিলাম? আরে বাবা, মনে আছে, সব মনে আছে। কিন্তু সেসব কথা মনে করে সময় নষ্ট করলে তো চলবে না। তাড়াতাড়ি প্যান্ডেল ভাড়া করতে বেরিয়ে পড়ো। রাঁধুনি ঠাকুর, পুরোহিত, নাপিতকে বলে এসো। যেটুকু না হলে নয়, সেইটুকুই বিয়ের আয়োজন করতে আরে হবে। মামা, হবে হবে সব হবে। দেখেছো দেখেছো এই সমস্ত কথাবার্তা শুনে আমার বৌদির মুখটা একবারে লজ্জায় রাঙা হয়ে গেছে। আরে বাবা, দেখে তো মনে হচ্ছে বিয়েটা আজকেই করলে বেশি ভালো হতো। কি গো তোমরা? আরে কোনো চিন্তা করো না বৌদি, এর অ্যারেঞ্জমেন্টটা ওই যাই মনে হচ্ছে বিয়েটা আজকেই করলে বেশি ভালো হতো। আরে একদম কোনো চিন্তা করো না বৌদি, বিয়ের অ্যারেঞ্জমেন্টটা ওই যাই হোক না কেন, বিয়ের বাসর রাত আমি জমিয়ে দেবো। কি করে জানো? কি করে? আসছে সীতারাম চন্দ্র বাজবে রে শানা, আসছে সীতারাম চন্দ্র বাজবে রে শানা, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো। সাথী পাড়া পড়শি সবার মুখে হার, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হার, এতদিনে শোনা গেল ঘরে খুশির বাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হার, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি, চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি, আসছে সীতারাম চন্দ্র বাজবে রে শানাই, আসছে সীতারাম চন্দ্র বাজবে রে শানাই, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই, আনন্দে নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, ও হো চলো চলো মা, চলো। আপাতত তুমি আমার ঘরে আমার মেয়ে হয়েই থাকবে। হ্যাঁ, তারপরে মার ঘর ছেড়ে কোন একদিন ওই দূরে স্বামীর ঘরে চলে যাবে। শুভ, কি হচ্ছেটা কি? শোনো মা, ওর কথায় তুমি কিছু মনে করো না। আমি তো মা, আমি তোমার সাথেই আছি। তাই তো সব দুঃখ ভুলে তুমি নিজেকে এবারের পুত্রবধূ ভেবে আনন্দ করো মা, আনন্দ করো, আনন্দ করো। আজ আমার চেয়ে খুশি কেউ নয় মা। রাতের পর যেমন ভোরের সূর্য ওঠে, দুঃখের পর যেমন সুখ আসে, তেমনি অনেক জ্বালা যন্ত্রণার পর আজ এই শুষ্ক মরুভূমিতে আমি একটু জল পেলাম। ঈশ্বর যেমন অন্ধকার কাটিয়ে ভোরের আলো জেলে দেন, তেমনি আপনারা আমার অন্ধকারময় জীবনে ভোরের আলো জেলে দিয়েছেন। শুধু আশীর্বাদ করুন আমি যেন এই সংসারে স্বর্গ রচনা করতে পারি। আজ আমার জীবন প্রদীপটা নিভিয়ে দেওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, সেখান থেকে যখন ফিরিয়ে এনেছেন আমি এই সংসারের জন্য জীবন দিয়ে দেব। তবে একটা কথা, আপনার ছেলে আমাকে মেনে নেবে তো? মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবন যন্ত্রণায় জ্বলে পুড়ে মরতে হবে না তো? সেই যন্ত্রণার চেয়ে আত্মহত্যা ছিল অনেক ভালো। না না মা, না। আমি মা, আমার উপর এইটুকু ভরসা রাখো মা। আমার ছেলে
আমার ছেলে আমার কথার বিন্দু মাত্র নড়চড় করবে না। তাই তো তোমার জীবনের হাসি, আনন্দ, সুখ সব তুমি আমার ওপর ছেড়ে দাও মা। ফুলের মালার বদলে শঙ্খধ্বনি সিঁদুর দানের পবিত্রতা বজায় থাকবে। আমি আমি তোমাকে কথা দিলাম মা, আর কোনো দুশ্চিন্তা নয়। চলো চলো মা, চলো চলো মা, চলো ঠাকুর ঘরে চলো। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলি, জীবনের ওসার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের ওসার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ভোরের আঘাতে তবে দীপশিখা, জানি না ললাটে আছে কি লেখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভাই, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের ওসার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে আনন্দ করতে হবে, আনন্দ ছুটে আনন্দ করতে হবে। খুব তাড়াতাড়ি আমার বন্ধু দীপঙ্করের বিয়ে, যদিও বিয়েটা হবে রেজিস্ট্রি করে, কিন্তু পার্টিটা হবে জোরালো। দীপঙ্করের সাথে মলির বিয়ে শুনে নাচতে হবে, মডার্ন গান গাইতে হবে। আরে আমাকে দেখে যতটা খুশি মনে হচ্ছে আমি ততটা খুশি নই, কারণ আমি মলি। ইয়েস ইয়েস, মলে মলে আর আমি দুজনে কলেজ লাইফ থেকে মেলামেশা করছি। আসলে আমি মলে আর দীপঙ্কর তিনজনে অভিনয় হিরোয়ের বন্ধু। ওই মলে আমার সাথে হয়ে রোল করলো, লাইফ পার্টনার হিসেবে পছন্দ করেছে ওই দীপঙ্করকে। একদম ঠিক কথা। আসলে আমি নিজে চঞ্চল তো, তাই শান্ত ছেলে আমার খুব পছন্দ। আমরা জানতে পারি দুজনে মানে স্বামী স্ত্রী উভয় যদি চঞ্চল হয় তাহলে তো সংসার টিকবে না। ও তাই যদি চুটিয়ে সংসার করতে পারো সেই জন্য ওই দীপঙ্করকে পছন্দ করেছো। ভেরি গুড আইডিয়া। আরে পছন্দ করলে কি হবে, ওই দীপঙ্কর তো এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে যখনই বলে বিয়ের কথা তখনই বলে আগে মেয়েকে জানাই। আরে ও তো আমাদের ব্যাপারটা ওর মাকে জানাই। একদম একদম ঠিক সময় এসে গেছি। আর এসে যেটু গন্ধ পাচ্ছি তাতে মনে হচ্ছে আমার ভাগ্নি মলের বিয়ের আলোচনা চলছে। আরে হেসে নাও, তবে জীবনে ভর নয়। চলো ভাগ্নি, প্রেম যখন তুমি দীপঙ্করের সঙ্গে করেছো তখন বিয়েটাও তাড়াতাড়ি করে ফেলা উচিত। হ্যাঁ সবাই তো মহিলা, কিন্তু ওই দীপঙ্কর সে তো বিয়ে করতে এত তাড়াতাড়ি রাজি হচ্ছে না মামা বাবু। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। রাজি কি তুমি করাবে? রাজি কি তুমি করাবে? আরে বাবা, রাজি করাবে তো আমার ভাগ্নি মলি।
কি ভাগ্নি পারবে না রাজি করাতে? পারছি না তো মামু, কিছুতেই রাজি হচ্ছে না। হেসে নাও, তবে জীবন ভর নয়। শোনো ভাগ্নি, তোমাকে কাঁদতে হবে। কি বলছো মামু, আমাকে কাঁদতে হবে? অবশ্যই অবশ্যই, ওই দীপক করতে হলে তোমাকে প্রচুর কাঁদতে হবে। কেন জানতে হবে কেন? আরে বাবা, তোমরা জানো না বোঝো না বলেই তো আমি এই গ্রাম থেকে কলকাতায় চলে এলাম। অবশ্য আমার ভাগ্নি আমাকে আসতে বলেছে তাই। হ্যাঁ, আমি তো তোমাদের বাড়ির ঠিকানাটা মামুকে দিলাম, কিন্তু মামু এসে খুব ভালো একটা বুদ্ধি দিতে পারে। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিছু কিছু ক্ষেত্রে বড়দের বুদ্ধি নিতে হয়, আর সেই এই বুদ্ধি দেবো বলে আমি চলে এলাম। আর শোনো ভাগ্নি, আমার বুদ্ধি নিয়ে দীপঙ্করকে বিয়ে করতে হলে তোমাকে কিন্তু প্রচুর কাঁদতে হবে। কি ভাগ্নি, পারবে না? পারবে। আচ্ছা দেখো দেখো ভাগ্নি, দেখো ওই সতী সাবিত্রী সত্যবানকে পাওয়ার জন্য কেঁদেছিল। কেঁদেছিল কেন বলো? তারপর লায়লা মজনুকে পাওয়ার জন্য কেঁদেছিল। কেঁদেছিল কেন বলো? তা পুরাণের বই খুলে দেখো, ওই মহাসতী উমা শিব ঠাকুরকে পাওয়ার জন্য ওই দক্ষযজ্ঞ অনুষ্ঠানে দেহত্যাগ করেছিল। আর তুমি না কাঁদলে হবে? মনিকে কাঁদতে হবে কেন মামা বাবু? আরে হেসে নাও, তবে জীবনে ভর নয়। শোনো, সারা জীবন হাসতে হলে একটু কাঁদতে হবে, বুঝেছো? কিন্তু আমার ভাগ্নিকে আমি ছোট থেকে দেখে আসছি, জানো ও মানে কাঁদতে পারে না, কোনোদিন কাঁদতেই দেখিনি। ভাগ্নি তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। তোমাকে ওই অরিজিনাল কান্না কাঁদতে হবে না, তুমি শুধু ওই কান্নার অভিনয় করো। অভিনয়? কিন্তু কিসের অভিনয় মামু? হারানোর অভিনয়, হতাশার অভিনয়, বিরোহিনীর অভিনয়। মানে ওহো, আবার মানেটাও বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ শোনো শোনো ভাগ্নি, শোনো, তুমি এক কাজ করবে, তুমি নয় ভেতরে ভেতরে হাসবে, কিন্তু ওপরে ওপরে কাঁদবে। কেমন? বুঝতে পারছো না? বুঝতে পারছো না তাই তো? কি করবে? এসো, আমি তোমাকে কানে কানে বলে দিচ্ছি তুমি কি করবে। এসো 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 এসো। বুঝে গেছো? এইটুকু পারবে না? আরে এইটুকু পারবে না তাই হয়? আমি এমন অভিনয় করব যে দীপঙ্কর তোমার কান্না থামাতে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর রাতেও যদি রাজি না হয় তাহলে 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 আমি সুইসাইড। সে কি আমিও থাকতে সুইসাইড? আর তুই সুইসাইড নয়, ওকে সুইসাইডের ভয় দেখাবো। ও তাই বলো, তাই বলো। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আরে ও ভাগ্নি, মরবে কোন দুঃখে? কিন্তু ব্যাপারটা ঠিক কি হলো আমি বুঝতে পারলাম না মামা বাবু। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না তাই তো? হ্যাঁ, আরে বুঝবে বুঝবে, যখন নাটকটা হবে তখন সব বুঝবে। আচ্ছা মামু, হ্যাঁ? এই মারাত্মক নাটকটা কি তোমাদের সবার সামনেই করতে হবে? অবশ্যই অবশ্যই, এই নাটকটা তোমাকে আমাদের সামনেই করতে হবে, কারণ এই নাটকে আমরা এক একটা চরিত্র হয়ে তোমাকে কিউ দেবো, কিউ। আরে তবেই তো তুমি সাকসেস হবে। এই, চলো, চলো, চলো। আরে কোথায়? আরে ওই দীপঙ্কর বাবা জীবন চলা দেরি করে যাবে না। না যেতে হবে না, কেন? দীপুকে আমার বাড়িতে ডেকেছি। সরি সরি সরি, একটু আসতে দেরি হয়ে গেল। আসলে অফিসে পরপর এতগুলো কাজ, তুই বুঝতে পারছিস? আরে না না, সে তো হতেই পারে। হ্যাঁ, তো বল আমাকে এখানে ডাকার কারণটা কি বল? কারণটা আমি না তোকে মলি বলবে, মলি কারণটা বলো। আমার বলার ক্ষমতা আমার আর শরীরে নেই। ও ভগবান! কি হলো কি মলি, তোমার কি কিছু হয়েছে? মানে শরীর টরীর খারাপ? আরে শরীর খারাপ হতে যাবে কেন? কবে? আমার তো মন খারাপ। এবার এবার কি হবে দীপঙ্কর? আমি না এখন কিছু আচ্ছা তুমি আগে বলো, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, কোনো কিছুর বিনিময়ে আমি যে তোমাকে হারাতে পারবো না। তুমি 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 আমাকে বাঁচাও দীপঙ্কর, আমি তোমার হাত ধরে বাঁচতে চাই। হ্যাঁ মলি, আসল কথাটা দীপুকে বলো। তুমি আমায় তাড়াতাড়ি বিয়ে করো দীপু। হ্যাঁ মানে হঠাৎ কি হলো যে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে? আমার ড্যাডি আমার জন্য পাত্র ঠিক করেছে। কামিং সানডে আমার আশীর্বাদ। এই ব্যাপার, তো তোমার ড্যাডি যখন ঠিক করেছে সেই ভালো পাত্রই ঠিক করেছে। না না, ভালো নয়, ভালো নয়। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আপনি কে? আমি হচ্ছে মামা, আমি হচ্ছে মলির মামা, আর মলি হচ্ছে আমার একমাত্র স্নেহের ভাগ্নি। শোনো, আমার ওই জামাইবাবু যে ছেলেটার সঙ্গে আমার ভাগ্নির বিয়ে ঠিক করেছে, সেই ছেলেটা হচ্ছে একটা পাড় মাতাল। ওই জামাইবাবুকে টুপি পরিয়ে জামাইবাবুর সম্পত্তি ছাড়ার লোভে আমার ভাগ্নিকে বিয়ে করতে চাইছে। তুমি ওকে তাড়াতাড়ি বিয়ে করে বাঁচাও ভাই। এই না মামা জীবন। না মানে কি করতে হবে? এই দেখো, আমি মামা গুরুজন হয়ে হাত জোড় করে তোমাকে অনুরোধ করছি, ওই মাতাল ছেলেটার হাত থেকে বাঁচাতে আমার ভাগ্নিকে তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তবেই আমার ভাগ্নির মুখে হাসি ফুটবে। আরে হেসে নাও, তবে জীবনে মর নয়। আগে আমাকে ব্যাপারটা ভালো করে বুঝতে দিন। বোঝার কিচ্ছু নেই। আরে বোঝার কিচ্ছু নেই, তুই তো মলি ভালোবাসিস, আর মলিও তোকে ভালোবাসে, তাই তোর উচিত তোদের ভালোবাসে বাঁচাতে, ওকে তাদের বিয়ে করা। কিন্তু মা,
মাকে কি বলবো? আরে বিয়ে করে নিয়ে গিয়ে বলবি মা তোমার জন্য ঘরে লক্ষ্মী এনেছি, বেশ ভালো মা হলে রাজি হয়ে যাবে। কিন্তু মা যদি রাগ করে, এই বিয়েটা মেনে না নেয়? আরে যখন তুই মলির সাথে প্রেম করছিলি তোর মাকে জিজ্ঞাসা করে প্রেম করা উচিত ছিল, বোকা বোকা কথা বলছিস কেন? আরে ও বাবা জীবন, ও বাবা জীবন, শোনো, আমি যতটুকু জেনেছি তুমি তোমার মাকে যা ভালোবাসো আর তোমার মা তোমাকে যা ভালোবাসে, তোমার মা এই বিয়েতে কোনো আপত্তি করবে না। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আপনি হাসুন, হ্যাঁ? আমার হাসি আসছে না। ও। আর শুনুন, মাকে না জানিয়ে এই বিয়েটা আমি কখনোই করবো না। বলি তুমি এত ভেঙে পড়ো না। বাবা জীবন, ছোট থেকে আমার ভাগ্নিকে আমি দেখে আসছি। তুমি জানো বাবা জীবন, ওই ছোট থেকে কোনো কিছু আশা করে না পেলে সঙ্গে সঙ্গে সুইসাইড করতে যেত। সুইসাইড। কি মুশকিল! আপনারা আমাকে একটু ভাবার সময় তো দেবেন। আরে মলিকা তোর হাত থেকে বাঁচাতে ওকে তাড়াতাড়ি বিয়ে কর দীপঙ্কর। কিন্তু এই মুহূর্তে কোথায় কিভাবে বিয়েটা হবে আমার তো মাথাতেই আসছে না। আরে হেসে না, তবে জীবন ভর নয়। আরে বাবা জীবন, তুমি চিন্তা করছো কেন? তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। আমি সব ব্যবস্থা করে এনেছি। আপনি সব ব্যবস্থা করে এনেছেন মানে? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে এনেছি। দেখবে এই দেখো বাবা জীবন, এটা হচ্ছে রেজিস্ট্রি ফর্ম। এই রেজিস্ট্রি ফর্মটা উকিলকে দিয়ে ফিল আপ করে একেবারে রেডি করে নিয়ে এসেছি। এখন তুমি আর আমার ভাগ্নি সই করবে, ব্যাস হয়ে যাবে বিয়ে। আমি মামা বাবা জীবন, তবে কালনেমি মামা, শকুনি মামা নই। আমি খুব ভালো মামা। হ্যাঁ বুঝলাম, কিন্তু ওর বাবা এই দরকার নেই, ওর বাবার কোনো দরকার নেই। আমি তো আছি গার্জিয়ান হিসেবে, সাক্ষীর জায়গায় আমি সই করে দেবো। শোনো বাবা জীবন, আমার ভাগ্নির মুখে হাসি ফোটাতে আমি সব কিছু করতে রাজি। সব দেখো বাবা জীবন, আমার ভাগ্নি কেমন ফুপিয়ে কাঁদছে। ও বাবা জীবন, পেন দিচ্ছি, সই করো। সই। হ্যাঁ সই? হ্যাঁ, সই। আমি? হ্যাঁ, তুমি। না। আরে আর ভেবে লাভ নেই, তুই যেটা ভাবছিস সেটা হবে না। তোর মাকে তো আমি জানি, তোর সাথে কয়েকবার তোদের বাড়িতে গিয়ে যা বুঝেছি তোর মা ওরা যে দূরের কথা আরে খুব খুশি হবে। এই বলছিস? হ্যাঁ, এই মলিকে পেলে মা খুশি হবে? হ্যাঁ রে, খুশি না আর কি আছে, বলতো মলি কত সুন্দর দেখতে। কি বলছো? হ্যাঁ, আমার ভাগ্নি কি শুধু সুন্দর দেখতে? হ্যাঁ, আমার ভাগ্নি শুধু কি সুন্দর দেখতে? তোমরা জানো আমার ভাগ্নির কত ভালো ভালো গুণ আছে। আমার এই সোনা ভাগ্নি যে সংসারে যাবে, সেই সংসারে লক্ষ্মী বিরাজ করবে। আরে কিরকম কিরকম আবার? বলো ভাগ্নি, বলো। বিয়েটা হোক, সংসারটা করি, তারপর তো বুঝতে পারবে আমার কত আনন্দ হচ্ছে জানো। সেই ছোট্টবেলা থেকে বাবার কাছে মানুষ, হ্যাঁ। আমি না মাকে পাইনি, তাই দীপুর মা আমার শাশুড়ি মা হবে না, হবে আমার সেই মা যেই মা আমাকে নিজের মেয়ের মতো দেখবে। আরে আমি মায়ের সেবা করব, যত্ন করব। হ্যাঁ, কি বলছো মলি? তাহলে তো কোনো কথাই হবে না। হবে না তো, কোনো কথা হবে না। আরে ও ভাগ্নি, বলো তোমার আর কি স্বপ্ন আছে? আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। হ্যাঁ, আপনি চুপ করলে তো বলবে। এই তুমি আমাকে ধমকিও না তো, মামুনা তোমার মামা শ্বশুর। আচ্ছা আমি কি তোমার বাড়িতে গিয়ে তোমার কাকাকে অপমান করতে পারবো? না, একদম ঠিক কথা বলেছে, খুব ভুলে গেছে, সরি। আসলে ওই যে উনি বারবার ওই কথাটা বলছেন না। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আরে ও বাবা জীবন, আমি তোমাদের হাসি মুখটাই দেখতে চাই। আমি তোমাদের সংসারে গিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে তুলবো। আরে বেশ, তাহলে তার কোনো কথাই হবে না রে দীপঙ্কর। না, কিসের কথা? না, কোনো কথা নেই। আর কি টেনশন হচ্ছে? টেনশন না, কোনো টেনশন নেই। এ দীপু, আরে মলি তো তোকে সব পরিষ্কার বলে দিল। আমিও তাহলে পরিষ্কার করে তোদের সবাইকে জানিয়ে দিই, মলি যদি আমার বাড়িতে গিয়ে মাকে রাজি করাতে পারে, আমিও তবে রাজি। হিপ হিপ হুররে! আপনাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। আমাদের কথা শুধু বলে সংসার গড়ে কি জ্বালায় পড়েছি। এখনো রেস্টই হলো না, বিয়ে হলো না, তার আগে আনন্দ একটা বেসুরো বেতালা গান গেয়ে বসবে। পারবে না গান গাইতে, উঠে পড়েছে ভোর রাত্রে। আরে বাবা, আগে রেস্ট্রিটা হোক, বিয়েটা হোক, তারপর তো বিয়ের অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে। তা না, আগের থেকে লাফাতে শুরু করে দিয়েছে। এই যত সব পাগল ছাগলগুলো আমার কপালে এসে জোটে। বাবা জীবন, বসো বাবা, বসো।
এবার সাক্ষীর জায়গায় আমি সইটা করে দিই। ব্যাস হয়ে গেল বিয়ে। এ কি ভাই, ভাই কেন ফোন করছে এখন? হ্যাঁ ভাই বল। হ্যাঁ কি হয়েছে? মায়ের শরীর খারাপ। আমি বাড়ি যাবো না বলছি, মানে মাথা ঘুরে পড়ে গেছে মা। তো ডাক্তার দেখি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আছি, এক্ষুনি আছি, এক্ষুনি। কি হবে মলি? এ কি কোনো অশুভ ইঙ্গিত? চলো চলো চলো, মাকে সেবা করে সুস্থ করে তুলতে হবে, চলো। না, এখন যাব না, আগে সুস্থ হোক তারপর যাব। তুই বলেছ কাজ করো দীপঙ্কর, তুমি একা গিয়ে তোমার মাকে দেখে এসো। আরে তোমার অসুস্থ মা যদি আমায় দেখে আরো বেশি অসুস্থ হয়ে যায়, না 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 না। মলি, ফর্মে সই করার আগে তুমি আর এখনকার তুমি যে এক নও সেটা বুঝতে পারছি। জানি না যেটা করলাম সেটা ঠিক না ভুল। দীপঙ্কর, মলি, পৃথিবীতে সবচেয়ে দামি রুমালের নাম কি জানো? মায়ের আঁচল, যা সবচেয়ে মূল্যবান কিন্তু বিনা মূল্যে পাওয়া যায়। তাই বিনা মূল্যে পাওয়া যায় বলে মায়ের আঁচলকে অসম্মান করে বউয়ের আঁচল ধরে নিজেকে আর ভেড়ুয়া প্রমাণ করব না। যদিও এসব কথা বলার সময় পার হয়ে গেছে, তবুও বলি, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। তাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ মায়ের আঁচলের তলায় চললাম। তুমি থাকো তোমার এই জায়গায়, মাকে সুস্থ করতে আমি বাড়ি যাব, আর তারপর ভুলের অঙ্ক কষতে কষতে আমি আবার তোমার কাছে ফিরে আসব, কারণ খাতায় কলমে তুমি আমার বউ। দীপঙ্কর, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন কোথাতে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন কোথাতে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম। হ্যাঁ রে শুভ, তুই যে দীপুকে ফোন করলি, সে তো এখনো বাড়ি এলো না। দীপু আমাকে এত ভালোবাসে, আমার কথা শুনেও সে বাড়ি এলো আচ্ছা না। মা, এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? আমাদের ফোন করে ডাকলাম বলো। তাছাড়া কলকাতা কি এখানে, সে তো অনেক দূর, আসতে সময় লাগবে না? ও বাবা, দীপু এই বিয়েতে রাজি হবে তো? আজকে সন্ধ্যের লগ্নে আমি যে মিনতির সঙ্গে ওর বিয়ে দেবো রে। আচ্ছা মা, একটা কথা বলো, দাদা কি কোনোদিনও তোমার কোনো কথা অমান্য করেছে? কয়নি তো, তাহলে আজকে কেন করবে? কেন বুঝতে তুই তোর মাকে ভালো করে বোঝা, এইভাবে টেনশন করলে বাঁচানো যাবে না। টেনশন হবে না? ছেলেটা যদি বাড়ি না আসে, আর আসলেও যদি বিয়েতে রাজি না হয়, আজকে এই বিয়ে ডেটটা ফাইনাল করার আগে না তোমার কিন্তু একবার দাদার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। তুমি যখন নিজেই একটা সব ডিসিশন নিয়েই ফেলেছো, তাহলে এখন এত বেকার টেনশন করে হবে বলতো? আরে বাবা, দীপুর প্রতি আমার সে বিশ্বাস আছে বলে ওকে না জানিয়ে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তবে তবে আমার মন বলছে রে, এক্ষুনি সে এসে যাবে জানিস। হ্যাঁ রে, আমি যেন কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি না। মা, ওই তো মা, ওই
তোমার দীপু আছে, আমার সোনা, আমার মানিক, আমি জানি আমার দীপু আসবে। মা তোমার কি হলো বলো তো হঠাৎ? আচ্ছা তুমি পড়ে গেলে কি করে বলো তো? এই তোর ডাক্তার দেখিস ডাক্তার, এই তোমার কোথায় লেগেছে আমাকে বলো, কতটা ব্যথা করছে তুমি আমাকে বলো। আরে তুমি চুপ করে আছো কেন বলো তো? তুমি কথা বলতে পারছো না? আরে এই, বাবা। আচ্ছা তোমার কোন পা লেগেছে তুমি আমাকে বলো। একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর আমি কেমন করে দেব? তবে এইটুকু বলতে পারি, তোর সঙ্গে কথা বলে, তোর ছোঁয়া পেয়ে আমি 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 অনেকটা সুস্থ হয়ে গেছি রে বাবা। হ্যাঁ রে বাবা, তুই যদি মায়ের প্রথম ফোনে চলে আসতিস তাহলে তোমার শরীরটাই খারাপ হতো না। ও বাবা, তুই কেন আসবি না বলেছিলি বল না সোনা, তুই কেন আসবি না বলেছিলি বল না। আরে এখান থেকে কলকাতা গিয়ে সবে একদিন অফিস করেছি, আর তুমি তখনই আমাকে ফোন করে বলছো এক্ষুনি বাড়ি আয়। এটা হয় কখনো বলো তোমা? যাক, এসে যখন পড়েছিস তখন নিশ্চয়ই তুই আমার একটা কথা রাখবি, আর সেই জন্যই তো তোকে আমি তড়ি হড়ি করে ডেকেছি রে বাবা। আচ্ছা মা, আমি তোমার কোনোদিনও কোনো কথার অবাধ্য হয়েছে তুমি আমাকে বলো? ওরে বাবা, তোর মতো মাতৃভক্ত সন্তান এই সমাজে সত্যি বিরল বাবা। এই না না কাকা, এতটা বাড়িয়ে বলো না। কাকা একদম কিছু বাড়িয়ে বলছি না, একদমই ঠিকই বলছে। দেখবি মায়ের জন্য তোর চাকরিটা কোনদিন একেবারে জন্য চলে গেছে। ও মায়ের জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি। মামাকে তুমি বলো তো, একবার শুধু বলো কি করতে হবে, শুধু বলো। একটা অসহায় মেয়েকে তোকে বাঁচাতে হবে। মানে যে মেয়েটাকে আমি বাড়িতে আশ্রয় দিয়েছি সেই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে। মা, মা এটা তুমি কি বলছো? হ্যাঁ, এটা কি করে সম্ভব? কেন কেন সম্ভব নয় বাবা? কেন সম্ভব নয়? তোকে তো আমি এতদিন কথা বলিনি। হ্যাঁ রে বাবা, তোর মনে পড়ে তোর বাবার বন্ধু সেই সচিন কাকুর কথা? সচিন কাকু মানে? আরে মনে পড়ছিল না যে সচিন কাকু তুই যখন প্রাইমারিতে পড়তি তোকে আর শুভকে টিউশনি পড়াতে আমাদের বাড়িতে আসতো। আরে আমার সচিন আঙ্কেলের কথা মনে আছে আর তোর মনে নেই? আরে কেন মনে থাকবে না? খুব ভালো করে মনে আছে। তো কি হয়েছে নাকি তাতে? সেই সচিন ঠাকুরপোর মেয়ে মিনতি। মিনতি? হ্যাঁ, সচিন ঠাকুরপো আর মিনতির মা মারা যাওয়ার পর মিনতি তার কাকার কাছেই মানুষ হয়েছে। সেই কাকা সম্পত্তির অংশ লিখে নিয়ে মিনতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর হতভাগী মেয়েটা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে ছুটছিল, হয়তো মেয়েটা আত্মহত্যা করতো, তাই আমি তাকে বুঝিয়ে চুড়িয়ে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তার মানে এই মিনতি এখন কোথায়? কোণের সাজে সেজে তোর হাতে সিঁথিতে সিঁদুর পড়বে বলে আমার ঘরে অপেক্ষা করছে। মা, মা তুমি আমাকে এই কথাটা এতদিন জানাওনি? আরে বাবা, বলতে তো চেয়েছি অনেকবার, কিন্তু বিয়ের কথা তুললে তুই তো নানাভাবে এড়িয়ে গেছিস, তাই তো আমি বলতে পারিনি রে সোনা। কিন্তু মা 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 মা, বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়। হ্যাঁ, একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ। আমি বলছি বাবা, মিনতিকে বিয়ে করলে তোদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে রে সোনা। হ্যাঁ রে বাবা, ওই মিনতি খুব ভালো মেয়ে রে বাবা। মা, মা আমি তোমার কোনোদিনও কোনো কথার অবাধ্য হইনি, না। কিন্তু কিন্তু আবার কিন্তু কি বাবা, আজও অবাধ্য হবি না। আর সে বিশ্বাস আছে বলে তোকে না জানিয়ে আমি এই কথাটা দিয়েছি, আর আজ আমি তোমার কোনো কথা রাখতে পারছি না মা। ও বাবা, ও শোনা, একটু ভেবে দেখ না বাবা, একটু ভেবে দেখ। তোর বাবা মৃত্যুকালে তোর সচিন কাকুকে কথা দিয়ে গেছে। বাবার এই কথা রাখার জন্য আমি মৃত্যুবরণ করব, সেটাই কি তুমি চাও মা? কি বললি দীপু? তুই কি বললি? এই বিয়ে করলে তোকে মৃত্যুবরণ করতে হবে? আচ্ছা মা 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 মা, এমন হয় না তুমি 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 আমার সাথে মিনতির বিয়েটা না দিয়ে তুমি আমার ভাই শুভর সাথে তো মিনতির বিয়েটা দিতে পারো বলো? হ্যাঁ? হোয়াট দাদার ফ্রিকিং আউট অফ ফর মাইন্ড, তুই কি পাগল হয়ে গেছিস রে? আরে why can't you understand? কেন কেন দীপঙ্কর তুই বুঝতে পারছিস না? তোর বাবার কথা অনুযায়ী তুই এখন মিনতির বাধ্যতা। কাকা, তোমরা কি আমাকে পাগল করে দেবে? আর আমি যে গ্রামের লোকের কাছে বলে ফেলেছি বাবা, আজকে সন্ধ্যার লগেই তোর সঙ্গে মিনতির বিয়ে। আর আমিও যে পাকে চক্করে পড়ে তোমাদের কাউকে না জানিয়ে কি না জানিয়ে? কি না জানিয়ে বাবা? না 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 না, এমন এমন কিছুই না। আসলে আমি 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 মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি
আমি এই জীবনে আর বিয়েই করব না। ও বাবা শোন, এই সিদ্ধান্ত তোকে বদল করতে হবে। আর তা কিছুতেই সম্ভব নয় মা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এবারের মতন ক্ষমা করো মা। আবার সেই আমার বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা, আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। তুমি তোর মাকে দেখ বাবা, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে যাচ্ছি। ডাক্তার ডাকতে হবে না ঠাকুরপো, ডাক্তার ডাকতে হবে না, আমাকে আমাকে খুব শীঘ্রই শ্মশানে যেতে হবে। আমি যে শুনতে পাচ্ছি যমরাজ যমরাজ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এমন কথা বলো না মা। আর কোনো কথাই বলবে না রে, আজকে তোর ব্যবহারের জন্য না মায়ের শরীরের মধ্যে তোর জন্য। হ্যাঁ চুপ করবে, এইগুলো এখন তোকে বলতে হবে? ঠাকুরপো, বল, তুমি আমার কথা শোনো। ঠাকুরপো, বলো বৌদি। আমার হয়ে তুমি গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে নাও। পুরোহিত নাপিতকে বলে এসো ওরা যেন আমার শ্রাদ্ধে বাড়িতে আসে। চুপ করো না মা, চুপ করো না মা। এ বিয়ে হবে না, চুপ করো না মা, বলছি। এ বিয়ে হবে না। আরে চুপ হবে না। আরে চুপ করো। এই বিয়ে হবে, মিনতিকে আমি বিয়ে করব। ও ও ও ও গো, ও গো, তুমি তুমি ওপর থেকে দেখো না, তুমি ওপর থেকে শোনো, তোমার দীপু আমার সোনা আমার মানে এই বিয়েতে রাজি হয়েছে গো, এই বিয়েতে রাজি হয়েছে। কাকা তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি যাও গ্রামবাসীদের কাছে, তুমি বরঞ্চ ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো, আর শানের আওয়াজটা ওরা আরো জোরে বাজাতে বলো, তুমি এক্ষুনি যাও যাও। কাকা কাকা কাকা, আমার কাছে যদি পুলিশকে না বাবা, কিছু হবে না বাবা, কিছু হবে না। আমাকে যদি জেলে ভরে দেয়? না না আরে আরে মা 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 মা, আমার যদি চরম বিপদ হয় মা। আজ আজ এ কথা কেন বলছিস বাবা? কেন কেন বলছি? না 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 না, মানে এখন তো অধিকাংশ বিয়ে টেকে না, তাই তাই বলছিলাম মিনতি যদি আমার এগেইনস্টে 498 কেস দিয়ে আমাকে জেল খাটায়, তোমরা যদি আরেকবার ভেবে দেখতে। আমার সোনা মা, তুমি আরেকবার দাঁড়ান, আপনাকে আর কোনো কিছুই বলতে হবে না। পাশের ঘর থেকে এতক্ষণ সবকিছু শুনে আমার যা মনে হয়েছে, আমার এ বাড়িতে বউ হওয়া ভাগ্যে নেই, তাই এই বিয়ের সাজ আমার মানায় না। এই চন্দনের ফোঁটা আমি মুছে ফেলবো। মা, এই মালা খুলে আমি নর্দমায় ফেলে দেবো। মা, দাঁড়াও দাঁড়াও মা, এই মালা খুলে নর্দমায় ফেলে না দিয়ে তুমি তুমি আমায় পরিয়ে দিও। মা, তুমি আবার শুরু করলে? যখন আমার শ্মশান যাত্রা হবে। মা, তুমি কেন বারবার একই কথা, মা তুমি কেন বারবার একই কথা বলছো বলো তো? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি আমি। কাকা কাকা কাকা, তুমি এক্ষুনি পুরো যাও, এক্ষুনি এক্ষুনি। এই ভাই ভাই ভাই, ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? আনন্দ কর, আনন্দ শুরু কর, আনন্দ শুরু কর। মা মা মা, তুমি নিশ্চিন্ত হও মা, আমি এই লগ্নেই মিনতিকে বিয়ে করব। আহা, কি শান্তি, কি শান্তি। ঠাকুরপো, ও ঠাকুরপো, বলো বৌদি। আর ছাতনা তোলাই নয়, আর ছাতনা তোলাই নয়, মা বিশালাক্ষীর পায়ে চলো সিঁদুর তো আমার কাছে রয়েছে। হ্যাঁ রে বাবা, এই নে নে না বাবা, নে ধর, এই সিঁদুর দিয়ে এই অভাগিনী মেয়েটার শূন্য স্মৃতি তুই রাগিয়ে দে, আমার আশাটা পূর্ণ হোক। নে না বাবা, ধর ধর, নে সোনা, নে ধর ধর। থাক থাক মা, থাক। থাক বাবা।
দয়া করে আমার অপরাধ নেবেন না। বিশ্বাস করুন, আমি এটুকু বুঝতে পেরেছি, এই বিয়েতে আপনার এতটুকু ইচ্ছে ছিল না। শুধুমাত্র মায়ের কথা রাখতে আমার সিঁথিতে সিঁদুর পরাতে আপনি বাধ্য হয়েছেন। তাই আমি প্রথমে রাজি হলেও সব কিছু শোনার পর এই বিয়েটা হোক আমি চাইনি। কারণ রামায়ণে সীতা ভাগ্য করে শ্রী রামচন্দ্রকে পেলেও সীতা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পাতালে প্রবেশ করেছিল। মহাভারতে পঞ্চপাণ্ডবের মতো স্বামী থাকতেও দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। তাই আমি এটুকু বুঝতে পেরেছি, আপনার মতন মহান মানুষের স্ত্রী হওয়া পরম সৌভাগ্যের হলেও সুখ আমার কপালে নেই। তাই তো আমি এত কথা বলার পরেও আপনি কোনো কথার উত্তর দিচ্ছেন না। তোমার কোনো কথার উত্তর দেওয়ার মতন ভাষা আমার জানা নেই। আমি এতটাই নগণ্য যে আমার সাথে কথা বলার ইচ্ছেটুকুও নেই। ভাগ্যকে মেনে নিয়ে আমাকে আপনি মেনে নিন। তুমি প্লিজ 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 আমাকে একটু একা থাকতে দেবে, একটু শুনুন, আপনি যেমন চাইবেন আমি তেমন ভাবে চলতে বাধ্য। কারণ আমি যে মেয়ে, মেয়েদের সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হয়। তবে তা বাপের বাড়িতে মানুষ হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে ঘর করে। মিনতি, তোমার এই কথাগুলো আমার গায়ে কাঁটার মতন বিচ্ছে মিনতি। কিন্তু কথাগুলো তো মিথ্যে নয়। বাড়ির উঠোনে তৈরি কোনো গাছকে যদি 20 বছর পর তুলে অন্য কোথাও বসানো হয়, সেই গাছটা কিন্তু বাঁচে না, মারা যায়। কিন্তু একটা মেয়ে 20 বছর তার বাবা মায়ের কাছে কাটানোর পর হাসি মুখে অন্য সংসারে গিয়ে সকলকে আপন করে সংসার করে। আমিও পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমি যে তোমাকে কি করে বোঝাই, তোমাকে আমি কখনোই সঙ্গ দিতে পারবো না মিনতি। তোমার মতন ভালো মেয়ে স্বামী হওয়ার মতন যোগ্যতা আমার নেই। ছি, নিজেকে এত ছোট ভাবছেন কেন? কারণ আমি যে অনেক 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 ছোট কাজ করে ফেলেছি মিনতি। তোমার জীবনটাকে নিয়ে আমি খেলা করেছি, খেলা। সবটা জানলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না মিনতি? আপনার সব কিছু আমি মানিয়ে নেব, বলুন না কি করেছেন আপনি? আমি যা করেছি তা শুনলে তুমি সহ্য করতে পারবে না। সহ্য না করলে সংসার করব কি করে? বলুন না আমায় কি করেছেন আপনি? যদি বলি একটা ফুলের মতন মেয়ের জীবনে আমি কলঙ্কের কালি ঢেলে দিলাম, যদি বলি মাকে বাঁচাতে আমি তোমাকে খুন করলাম, খুন। আমি তো আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। সেই কথাটা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না, জানো। আমি জানতে চাই, বলো তুমি আমায় বলো। পারবে তুমি সহ্য করতে? যদি বলি তোমার সিঁড়িতে সিঁদুর পরানোর কয়েক ঘন্টা আগে অন্য একটা মেয়েকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি, পারবে তুমি সহ্য করতে? আমি জানতাম তুমি পারবে না সহ্য করতে। সম্ভব নয় বোধহয় এসব সহ্য করা। কেন আমার এত বড় সর্বনাশ ঘটবে ঠাকুর? প্রভু দয়াময়, কেন তাহলে এই সিঁথিতে সিঁদুর তুলে দিলেন? এই যুগের মেয়েরা বিয়ের পর সিঁদুর মুছে শূন্য সিঁথিতে থাকে। আমি তো তাদের মতো নই। তাই স্বামী থাকতে এই সিঁদুর আমি মুছতে পারবো না। যতদিন বাঁচবো তোমার দেওয়া সিঁদুর আমি এই সিঁথিতে পরবো। এই ঘটনা যদি মা জানতে পারে? না, জানতে পারবে না। আমি পারবো বুকের যন্ত্রণা বুকে চেপে তোমাকে আমার স্বামীর আসনে বসিয়ে পুজো করে মাকে খুশি করতে। আমার উপর এটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। আমি এই সিঁথির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এই কথা কোনো দিন কাউকে বলবো না। আমি পারবো ধূপের ধোঁয়ার মতো নিজে পুড়ে অপরকে
তো নিজে পুড়ে অপরকে আলো দিয়ে যেতে। কারণ তুমি যে আমার স্বামী, সিঁদুর পরার সাথে সাথে তোমাকে এই হৃদয়ে জায়গা দিয়েছি যে। তাই তো মোমবাতির সলতের মতন তোমার হৃদয়ে জায়গা পেও আমিও তো জ্বলছি, কিন্তু তুমি কাঁদছো কেন? যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি চলে, মোমবাতির মতো আমি কাঁদবো না তাই কখনো হয়? তবে নিজের উপর আস্থা আছে, পাই না কোনো ভয়। অশ্রু ভরা চোখে বলি, এই জীবনটা তো এত সহজ নয়। আমার এই সিঁথি সিঁদুর বলছে ধৈর্য ধরো, অবশেষে সিঁদুরেরই হবে জয়। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। জয় জয় আমার হবে, এবার আমার কপাল খুলে যাবে। ওই গ্রামের বাড়িতে আবারও যাব। গ্রামের ওই শকুনি মামাটা আজ এ বাড়িতে আসবে। ওই মামার সাথে হাতে হাত মিলিয়ে পুরো সম্পত্তিটাকে দখলে নেব আমি। কোটি কোটি টাকার মালিক হব আমি, কোটি কোটি টাকার মালিক। কি হয়েছিল? একা একা কি স্বপ্ন দেখছো গো? আপনার স্বপ্ন মামা বাবু, আমি চাই আপনার দেখানো পথে চলতে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর জন্য আমার ভাগ্নে সুদীপ যদি রাগ করে? ওর কথা বাদ দিন তো, ওর কথা মতো চললে আর আমার কপাল খুলবে না। তাই আমি চাই আপনার হাতে হাতে মিলিয়ে চলতে। আপনার কি কোনো আপত্তি আছে মামা বাবু? না 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 না, কোনো বয়সে আপনি আমার থেকে বড় হলেও যথেষ্ট মডার্ন আপনি। ছিল গো, এ তুমি কি বললো গো? তোমার এই কথা শুনে এই মুহূর্তে আমার বয়সটা যেন কয়েক বছর কমে গেল। আজ থেকে তাহলে দেওয়া নেওয়ার খেলাটাও শুরু হয়ে গেল। ওই ইডিয়েট গভর্নমেন্ট স্বামীটা জীবনে আমাকে কোনো দিনও শান্তি দেয়নি। আশা করি সেই শান্তিটা আমি দেবো। জানি তো, সেই জন্যই তো আমার এই হাতটা আপনার দিকে বাড়িয়ে দিয়েছি মামা বাবু। আর আমিও আমার হাত দিয়ে তোমার হাতটা শক্ত করে ধরে নিলাম। আর আমি তোমার কথা দিলাম শিলা, এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি আমি তোমার হাতে তুলে দেবো। আজ থেকে তাহলে আপনিও আমার কাছে যাচ্ছেন, তাই পাবে। প্রমিস? ইয়েস প্রমিস। এই শিলার কথার কাজ এক। আপনি শুধু দাবার গুটিটা এমন ভাবে সাজিয়ে তুলুন যাতে কিস্তি মাত হয়ে যায়। কিস্তি মত! আরে হেঁটে নাও, তবে জীবন ভর না। ওরে বাচারাম, তোর ভাগ্য খুলে গেল রে। ওই নতুন চিড়িয়া খাঁচায় ঢুকেছে।
ওকে বুলি শেখাতে হবে না, শুধু বুকে টেনে নিলেই হবে। আর তারপর সম্পত্তি দেওয়া তো দূরের কথা, ওই শালিকে ছিপড়ে করে ভেরি ফাইন ভাবে ছুঁড়ে ফেলে দেবো ওই নোংরা ডাস্টবিনে। শালা কেমন শুয়োরের বাচ্চা মামা শ্বশুর আমি, বেচারাম বেচারাম এই রে জামাই বাবু আবার এদিকে আসছে, দেখি আবার জামাই বাবু আমাকে কি বলে। এই যে বেচারাম, শুধুমাত্র কাগজ কলমে সই করে আমার মেয়ে মলির বিয়ে হয়ে গেল, আর তুমি তার মামা দাঁড়িয়ে থেকে সাক্ষীতে সই করে বিয়েটা দিয়ে চলে এলে। না 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 না, এটা তুমি ঠিক করোনি বেচারাম। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। শুনুন জামাইবাবু, এই বর্তমান যুগের সঙ্গে পায়ে পা ফেলে না চলতে পারলে না আপনি ছেলে মেয়ে নিয়ে সংসার করতে পারবেন না, পারবেন না জামাইবাবু, পারবেন না। আচ্ছা জামাইবাবু আপনি বলুন আজ পর্যন্ত কোনোদিন আপনার মেয়ে মলিকে আপনার মতো করে চালাতে পেরেছেন? পারেননি জামাইবাবু, পারেননি। সব সময় ওর মতামতকে আপনি প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, কি কর্তব্য বিমূঢ় মলির সবকিছু মেনে নিতে আমি বাধ্য। মলি খালি নিজের ভবিষ্যৎ নষ্ট করলো না, একটা ছেলেরা ভবিষ্যৎ নষ্ট করে দিল। আরে সাধারণ চাকরিজীবী ছেলে পারবে ওকে নিয়ে সংসার করতে? পারবে না তো, আমি তো জানি পারবে না। এত কিছু ছেলে বুঝে তুমি দাঁড়িয়ে থেকে আরে ও পারবে না, আমি জানি পারবে না। কারণ আমার ভাগ্নি মলি, ওই মলির পায়ের জুতো থেকে শুরু করে সাজগোজের যা খরচ, সে খরচ ওই দীপঙ্কর বাবা জীবন চালাতেই পারবে না। সেটা বুঝে তুমি দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়ে চলে এলে। জামাই বাবু এছাড়া আর কোনো উপায় ছিল না। বেচারাম, আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি, কিন্তু আমার মন বলছে তুমি সেই বিশ্বাসের জায়গায় অবিশ্বাসের ছুরি চালাচ্ছ। এই জামাই বাবু এসব কি বলছেন? ও দেখুন জামাইবাবু, দেখুন আপনার গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি আমি বুক দিয়ে আগলে রেখেছি, আর আপনি আমাকে অবিশ্বাস করছেন? পারবে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে ওই সম্পত্তির হিসাবের টাকা তুমি নয় করছো না? আমার পবিত্র গ্রামের বাড়ি, যে বাড়িতে আমার আদর্শবান পূর্বপুরুষেরা জন্মগ্রহণ করেছে, সেই বাড়িতে তুমি মদের আসর বসাচ্ছ না। আমার গ্রামে গরিব পরিবারের সুন্দরী মেয়েদের অভাবের সুযোগ নিয়ে টাকার লোভ দেখি ওই বাড়িতে তুমি নোংরামো করছো না। এই জামাইবাবু এসব কি বলছেন? কি আমি? তুমি ভেবো না আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার পিতৃভিটেতে যা খুশি তাই করে যাবে। ভেবো না ওই বাড়ির ওই গ্রামের আমি কোনো খবর রাখি না, আমি সব জানি, সব বুঝি, খালি প্রতিবাদ করতে পারি না। তোমার কুটিল বুদ্ধি আর জটিল পরিকল্পনার কাছে হেরে যাব বলে। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। জামাইবাবু, আপনি যখন সব জানেন, সব বোঝেন, খবরদার বলছি, লেজে পা দিতে আসবেন না, তাহলে কিন্তু ছবলটা আপনাকেই খেতে হবে। পুরুষ নিয়ে বাড়িতে নোংরামো করেন, এই অপমান সহ্য করতে না পেরে তোমার দিদি আত্মহত্যা করতে বাধ্য হলো। আমি ভেবে পাচ্ছি না মায়ের পেটের ভাই হয়ে তুমি। আরে হেসে না, তবে জীবন ভর নয়। জামাইবাবু, জামাইবাবু, কাউকে না কাঁদালে আমি হাসতে পারতাম না জামাইবাবু, পারতাম না। আর শুনুন জামাইবাবু, সেদিন ওই দিদির আত্মহত্যার জন্য এই গ্রামবাসীর কাছে আপনাকে দায়ী করতে পারতাম, কিন্তু করেনি। আমি কিন্তু করিনি জামাইবাবু। কেন বলুন তো? কারণ এই গ্রামের সমস্ত বিষয় সম্পত্তি আপনি আমার উপর ছেড়ে দিয়ে ওই কলকাতায় চলে গিয়েছিলেন। কিন্তু ওই সম্পত্তি যদি তুমি নষ্ট করো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কি করবেন জামাইবাবু? কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। বলুন জামাইবাবু, আমার নাম বেচারাম রায়, সম্পত্তি বেচে খায়, ওই বাপের সম্পত্তি বেচে খেয়েছি। কাজেই আপনি যদি কোনোদিন আপনার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেন, তো বউটা তো ফুটে গেছে, এবার ওই ছেলে মেয়ে দুটোকেও হারাতে হবে। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। শুনুন জামাইবাবু, আমি নিজের হাতে খুন করি না, কিন্তু আমার মারাত্মক প্ল্যানে খুনটা হয়ে যায়। ওই রক্তের দাগটাও আমার এই গায়ে লাগতে দিন। এত বড় ডেঞ্জারাস তুমি, খতরনাক। সব পয়মাল করে ছেড়ে দেবো। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আরে বাবু, তুমি এখানে? আরে
ভাগ্নি 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 আমার সোনা ভাগ্নি ও ভাগ্নি, আমি এলাম তোমার ড্যাডি মানে আমার জামাইবাবুর কাছে। দেখো ভাগ্নি, তুমি তো রেজিস্ট্রি করে বিয়ে করেছো, তাই ভাবলাম তোমার ড্যাডি যদি বিয়েটা মেনে না নেয়, মেনে না নিয়ে রাগারাগি করে তোমাকে যদি বকাবকি করে যদি বলে সিঁদুর মুছে ফেলতে। কেন আমার মেয়ে মলিকি সিঁদুর পড়েছে যে মুছে ফেলবে? পড়বে পড়বে জামাইবাবু পড়বে, এত অস্থির হলে কখনো চলে না। বাচ্চা আমার ভাগ্নির এখন ক্যাডবেরি খাওয়ার সময়। আরে ও জামাইবাবু, আপনি দেখবেন আমার ভাগ্নি আস্তে আস্তে সিঁদুর পড়বে, শাঁখা পলা পড়বে। কি ভাগ্নি পড়বে না? আরে না 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 মামু, ওসব আমি করবো না। শুনছেন জামাইবাবু, শুনছেন? ও জামাইবাবু, এই নিয়ে যেন আপনি আবার রাগারাগি করবেন না, রাগারাগি করে আমার ভাগ্নিকে যেন বকাবকি করবেন না। আমার ভাগ্নি বলে বলছি না, আমার ভাগ্নি খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। শোনো ভাগ্নি, তোমার ড্যাডি যদি রাগারাগি করে আমাকে বকাবকি করে, তুমি এক কাজ করবে, তুমি আমার কাছে চলে আসবে, হ্যাঁ? আমি তো সব ইচ্ছে পূরণ করে দেবো। আরে বাবা, আমি বাবা না হলেও বাবার মতো। শুনুন জামাইবাবু, আপনি যদি আমার কথা মতো চলেন না, তাহলে দেখবেন কোনোদিন কোনো বিপদে পড়বেন না। আর যদি আপনি আমার কথা মতো না চলেন, তাহলে বাকিটা পরে বলবো, কেমন? আসি জামাই বাবু। মামু এই যাবার সময় যখন পিছু ডাকলে তো যাবার আগে একটা কথা বলে যান। শোনো ভাগ্নি, তুমি এক কাজ করো, তোমার স্বামী মানে আমার ভাগ্নি জামাই দীপঙ্করকে নিয়ে একবার আমাদের গ্রামে এসো। আরে না 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 না, বোর হবে না, বোর হবে না। আমি বলছি গ্রামে এলে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। শোনো ভাগ্নি, গ্রামে এলে আমি তোমাকে দেখাবো ওই গ্রামে তোমাদের কত বিষয় সম্পত্তি আছে। আরে ভাগ্নি, নিজের সম্পত্তিটা তো নিজেকে বুঝে নিতে হবে। তোমার দাদা বৌদি গ্রামে বাস করবে, সম্পত্তি ভোগ করবে, ভুটানি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। কোনো সম্পত্তির অর্ধেক ভাগ তোমার। তাই বলছিলাম ভাগ্নি, আমার যুক্তি নিও, তাহলে দেখবে তোমার ভবিষ্যৎটা ভালোই হবে। আরে হেসে নাও, তবে জীবন ভর নয়। আসি জামাই বাবু। দুধ কলা দিয়ে আমি কাল সব পুষেছি, একটার পর একটা ছবল দিয়ে যাবে। এই বিষের তীব্র জ্বালা আমি কি করে সহ্য করবো? না না না, আমাকে প্রতিবাদ করতে হবে, তবে খালি হাতে নয়। এই, কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয় তো। আরে কি হলোটা কি ড্যাডি, তুমি এরকম করছো কেন? এতদিন কিছু বলিনি বলে তোর মা পৃথিবী থেকে বিদায় নিল। এখনো সময় আছে, এখনো যদি কঠিন হাতে শাসন না করি না, ওই হায়নাটা সব গিলে খাবে। আরে কে হায়না? তুমি কাকে হায়না বলছো? কে আবার? এই মুহূর্তে যে বাড়ি থেকে বেরিয়ে গেল সে তোর প্রিয় মানুষ মামা। তুই মামার ফাঁদে পা দিস না রে বোন, জীবনটা তোর শেষ হয়ে যাবে। খবরদার দাদা, মামুর নামে একদম বাজে কথা বলবি না। মামু খুব ভালো, আসলে তুই ওই বৌদি পালে পুরো অন্ধ হয়ে গেছিস। বলি, ফালতু কথা বলবি না। ফালতু কথা আমি বলছি না। ওই বৌদিকে না আমি খুব ভালো করে জানি, ও তোর হাত ধরে গ্রামের বাড়ির সমস্ত সম্পত্তি দখল করে নিতে চায়। কি হলো নাকি? এরকম পাগলের মতো হাসছো কেন? হাসছি আমি এই কারণে, ওই সম্পত্তি দখল নিতে নয়, আমি যাব ওই সম্পত্তি রক্ষা করতে। পারবে পারবে মা, তুমি ওই সম্পত্তি রক্ষা করতে পারবে? আপনি যেটা পারছেন না, আমি সেটা পারবো। সামান্য কয়েকদিনে বুঝেছি ওই মামা কিন্তু সব শেষ করে দেবে। তাই আপনি অনুমতি দেন বা না দেন, আমি কিন্তু যুদ্ধে নামবো। বৌদি, তুমি কিন্তু ভুল করছো। ভুল আমি করছি না, এই পরিবারটাকে বাঁচাবো, এটাই আমার জেদ। আর সেদিন তোমাকে বুঝিয়ে দেবো তুমি ভুল না আমি ভুল। জীবনের মাছ যদি থাকে না, তাহলে ওই মামুর সাথে লড়তে এসো না। ভয় দেখাচ্ছ ভয়? একটা কথা মনে রেখো, যখন ছোট ছিলাম ভূতকে ভয় পেতাম, বড় হয়ে দেখেছি ভূতের চাই মানুষ বেশি ভয়ঙ্কর। ভয় না পেয়ে মানুষগুলোর বিপক্ষে লড়াই করতে চাই। আমি কি দেখছি, আমি কি শুনছি? মা, আমি যেটা পারিনি আমার মনে হচ্ছে তুমি সেটা পারবে। তুমি তোমার ভাবনা নিয়ে এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। না 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 না, ড্যাডি গুলো কি বলে গেল? ড্যাডির সাথে আমার চূড়ান্ত অশান্তি হবে। শোনো বৌদি, আজ থেকে তুমি আমার শত্রু হয়ে গেলে, আর শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ময়দানে বুঝিয়ে দেবো। আমিও দেখে নেব। শিলা, শিলা, তোমার এই পরিবর্তন থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। হঠাৎ আমার যেন মনে হলো আমি যা করছি, যে পথে চলছি, সেটা ভালো পথ নয়। তার মানে তুমি? হ্যাঁ, আমি এই শহর থেকে সম্পত্তি রক্ষা করতে গ্রামের বাড়িতে যাব। আমি হতে চাই প্রকৃত গৃহবধূ। আজ আমার থেকে খুশি বোধে বেশি কেউ নয় শিলা। যতদিন বাঁচবো তোমাকে খুশিতেই রাখবো। আবার আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে শিলা, আর সবাইকে ডেকে বলতে ইচ্ছে করছে আমার জীবনে নতুন সূর্য উঠেছে। আর
আর সেই নতুন সূর্যের আলোয় তোমাকে নিয়ে আমি নতুন করে বাঁচবো শিলা, নতুন করে বাঁচবো। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়। তোমার আমার প্রেম আজকের এই দিন, তোমার আমার প্রেম আজকের এই দিন জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়। জানি না কিভাবে চলে যে নতুন জীবন। লা 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 লা। জানি না কিভাবে চলে যে নতুন জীবন। ও যে কথা বলে যায়, ও যে কথা বলে যায়, কথাকে আর থাকে না হয়ে যায়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়। হাই রে তোর পোড়া কপাল, পাগলা রে, মানুষ চিনলি না। মামা বাবুকে ফোন করে খবরটা দিন। হ্যালো, হ্যালো, আমি আপনার শিলা বলছি। হ্যাঁ বলো শিলা। আপনার ভাগনাকে গাধা বানিয়ে ফেলেছি। শিলা করেছো কি করেছো কি? দারুন 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 দারুন। শোনো শিলা, তুমি যদি এইভাবে আমার কথা মতো চলো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তুমি রাজরানী হয়ে গেছে, রাজরানী। রাজরানী নয়, আমি আপনার মনের রানী হতে চাই। ও থ্যাংক ইউ শিলা, থ্যাংক ইউ। আরে ও শিলা, ও আমার শিলা গো, আরে তুমি তো আমার মনের সিংহাসনের রানী গো। তাই? হ্যাঁ। তাহলে ফোন থেকে দূরে দূরে একটা পাঠিয়ে দি। আরে ও শিলা, ও আমার শিলা গো, তুমি বনে বনে কি পাঠালে গো? তোমার ওই পাঠানোতে আমার দেহ মন একেবারে ভরে গেল গো। আরে ও শিলা, ও আমার শিলা গো, আজ যে দূরে দূরে থাকতে ইচ্ছে করছে না গো, এবার যে তোমাকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করছে গো। তাই? হ্যাঁ। তাহলে কি করব এখন? ও দূরে কেন এসো কাছে, দূরে কেন এসো কাছে। তোমার আমার মধুর মিলন হবে না জেনেও তোমার স্মৃতি সুদূর পড়াতে আমি বাধ্য হয়েছি মিনতি, না হলে আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। মাকে বাঁচাতে আপনি আমার জীবনটা শেষ করে দিলেন। ছেলেবেলা থেকে কোনোদিন সুখের মুখ দেখিনি। কাকার বাড়িতে ঝিয়ের মতো খেটেছি শুধু দুমুঠো ভাতের জন্য। অবশেষে কাকার বাড়ি থেকে বেরিয়ে এসে আপনার মায়ের দয়া এ বাড়িতে ঠাঁই পেয়েছি। মায়ের মুখ থেকে যখন শুনলাম উনি আপনার সাথে আমার বিয়ে দেবেন, তখনই মনে মনে ভেবেছিলাম এত সুখ আমার কপালে সইবে তো। মিনতি, তুমি এভাবে কেঁদো না মিনতি। তোমার চোখের জলে আমার জীবনে অভিশাপ নেমে আসবে, আমি আমার মাকে বাঁচাতে পারবো না। মিনতি, আমি যখন তোমার স্মৃতি সুদূর পড়িয়ে তোমাকে আমি বিয়ে করেছি, তখন তোমার সমস্ত দায়িত্ব আমার। আমি তোমাকে কলকাতা নিয়ে যাবো, একটা আলাদা বাড়ি ভাড়া করে রেখে দেবো, কিন্তু তোমার কোনো অসুবিধা আমি রাখবো না মিনতি। হ্যাঁ, স্বপ্ন ছিল ঘর পাবো, স্বামী পাবো, যে হবে একান্তই আমার।
যার হাত ধরে সারা জীবন পথ চলবে। মনে পড়ে জামাইবাবু পুরনো সেই ইতিহাসের কথা? হ্যাঁ, কেন মনে থাকবে না? সেদিন তুমি প্ল্যান করে তোমার দিদি অর্থাৎ আমার স্ত্রীকে সুইসাইড করতে বাধ্য করেছিলে। সেদিন তোমার দিদির কোনো দোষ ছিল না। আমি স্বামী হয়ে আজও স্বীকার করি, তোমার দিদি ছিল চরিত্রবতী আদর্শবতী মহিলা। মায়ের পেটের ভাই হয়ে তুমি সেই দিদির বদনাম করে দিয়েছিলে। সেদিন তোমার ভয়ঙ্কর চক্রান্তর কথা কেউ বুঝতে পারেনি। সারা গ্রাম রটে গেল ব্যবসার কাজে। কলকাতায় আমি এলে তোমার দিদি